জঙ্গলের মাঝে একটা কটেজের ব্যালকনিতে খালি গায়ে দাঁড়িয়ে আছে এক অদ্ভুত সুদর্শন পুরুষ। বয়স 26-27-এর মতো হবে হয়তো। লম্বা, ফর্সা। এত ফর্সা পুরুষ হয় কিনা সন্দেহ। মনে হয় রক্তশূন্য দেহ, রক্তিম ঠোঁট আর লালচে বাদামি চোখের মণি। ব্যালকনি থেকে একটু দূরে রুমের বিছানায় অর্ধনগ্ন অবস্থায় ঘুমিয়ে আছে এক সুন্দরী রমণী, কিন্তু সেদিকে কোনো নজর নেই ব্যালকনিতে দাঁড়িয়ে থাকা পুরুষটির। পূর্ণিমার রাত হওয়ায় সব সময় অন্ধকারে ডুবে থাকা জঙ্গলটাও আজ চাঁদের আলোয় আলোকিত। কিন্তু আলো হোক বা অন্ধকার, জঙ্গলের নিশাচর প্রাণীরা তার শিকারে ব্যস্ত। সুদর্শন পুরুষটি হাতের গ্লাসে থাকা লাল পানীয় খেতে খেতে জঙ্গলের এক নিশাচরের শিকারের দৃশ্য দেখতে ব্যস্ত। কিছুক্ষণ পর যখন নিশাচর প্রাণীটি তার শিকার নিয়ে আড়াল হয়ে যায়, তখন সুদর্শন পুরুষটি ঘুরে বিছানায় শুয়ে থাকা রমণীর দিকে তাকায়। এমন আবেদনময়ী রূপে কোনো রমণীকে দেখলে যে কোনো পুরুষ নিজেকে সামলাতে পারবে না, নিজের পুরুষত্ব জেগে উঠবে। কিন্তু সুদর্শন পুরুষটির কেন যেন কোনো মেয়েকে দেখে আকর্ষণ অনুভব হয় না। শুধু মনে হয় এই মেয়েটি তার জন্য নয়, যে তাকে পূর্ণ করবে। যখনই তার একাকী লেগেছে, অস্থিরতা বেড়েছে, তখনই নিত্য নতুন মেয়েদেরকে নিয়ে আসে কটেজে একান্ত সময় কাটানোর জন্য। যে কোনো মেয়ের এমন সুদর্শন পুরুষকে না করতে পারে না। কিন্তু এই 39 বছরেও সে কোনো নারীর খুব কাছাকাছি যেতে পারেনি। ঘনিষ্ঠ হওয়ার ঠিক পূর্ব মুহূর্তে নিজের ভেতরের কোনো এক বাধা তাকে থামিয়ে দিত। শত চেষ্টার পরও সে বাধা অতিক্রম করতে পারেনি। কি সে বাধা? সে আজও জানে না। সব কিছু থাকতেও শুধু শূন্যতা অনুভব করেছে সে। কি যেন নেই তার জীবনে, কিন্তু কোনোভাবেই কিছু বুঝতে পারে না। চাঁদের আলো শরীরে পড়তেই সুদর্শন পুরুষটি চাঁদের দিকে তাকায়, আর তখনই তার চোখের মণি লাল হয়ে যায়। চাঁদের আলোয় তার শরীর চকচক করতে থাকে। হীরার ওপর আলো পড়লে যেমন চকচক করে, ঠিক তেমন দেখাচ্ছে তার শরীর। হঠাৎ একটা ঠান্ডা দমকা হওয়া শরীর ছুঁয়ে যায়, আর পুরুষটি তার চোখ বন্ধ করতেই কিছু আবছা স্মৃতি ভেসে ওঠে তার চোখের সামনে। কিছু সময় তার মুখ অনুভূতি শূন্য মনে, কিন্তু হঠাৎ করে তার মুখে হিংস্রতা আর রাগ ফুটে ওঠে। বাঁকা হেসে বলল, অনেক হয়েছে লুকোচুরি। কি ভেবেছিলি আমাকে আমার স্মৃতি কেড়ে নিয়ে আমার থেকে পালাতে পারবি? এত সহজ না, খুব শীঘ্রই আমাদের দেখা হবে। বলেই হঠাৎ করে নিজের রূপ পরিবর্তন করে বাদুড় হয়ে ব্যালকনি থেকে উড়ে যায়। অন্ধকার রাজ্যের রাজপ্রাসাদের গোপন কক্ষে রাজা চিন্তিত হয়ে তার বিশ্বস্ত কিছু লোকের সাথে গুরুত্বপূর্ণ আলোচনা করছে। রাজ্যের গোপন সব তথ্য কিভাবে আমাদের শত্রু জানছে, কে এসব খবর দিচ্ছে তাদের, আমরাও কিছু বুঝতে পারছি না। কিং, কিভাবে সব কিছু শত্রুপক্ষরা জেনে যাচ্ছে? সব কিছু অতি গোপনীয়তার সাথে করা সত্ত্বেও তারা কিভাবে যেন জেনে যায়, আর আমাদের প্রত্যেককে পরিকল্পনা ধূলিসাৎ করে দেয়। তাদের কথার মাঝে পেছন থেকে একজন বলে ওঠে, দেয়ালেরও কান আছে, ভুলে যান কেন কিং? প্রিন্স, তুমি এখানে কিভাবে? দরজা তো ভেতর থেকে বন্ধ করা ছিল। আপনি কেন ভুলে যান কিং? কোনো দরজাই আমাকে আটকাতে পারবে না। বলে চিলের মতো দৃষ্টিতে তাকিয়ে রাজার বিশ্বস্ত লোকদের চারপাশে ঘুরতে থাকে প্রিন্স। তারপর হুট করে হাওয়ার বেগে কিছু দূরে কক্ষে রাখা একটা কুকুরের মতো বড় শোপিসে হাত রাখে। সাথে সাথে প্রিন্সের চোখগুলো লাল হয়ে যায়, মুখে হিংস্রতা ফুটে ওঠে। কেউ কিছু বোঝার আগেই প্রিন্স শোপিসটার ঘাড়ে দাঁত বসিয়ে দেয়। এ দৃশ্য দেখে কক্ষে উপস্থিত সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। কিন্তু এতক্ষণ যেটাকে শোপিস মনে হচ্ছিল, সেটা নিমিষেই জীবন্ত নেকড়েতে পরিণত হয়, আর ছটফট করতে করতে ওখানেই রক্তশূন্য হয়ে পড়ে থাকে। প্রিন্স নেকড়েটাকে তুলে ছুঁড়ে মারে, এমনভাবে ছুঁড়ে মারে যে সেটা একদম কক্ষের বাইরে গিয়ে পড়ে। ভ্যাম্পায়ার রাজ্যের নেকড়ের মূর্তি। বিষয়টা অদ্ভুত না? সাহস আছে শালার। কিন্তু
তুই ভুল জায়গায় দুঃসাহস দেখিয়েছিস, বলেই বাঁকা হাসল প্রিন্স। আমিও লক্ষ্য করিনি। থ্যাঙ্কস মাই বয়। কিং তার বিশ্বস্ত লোকদের উদ্দেশ্যে বলল, আপনারা এখন আসতে পারেন। বলার সাথে সাথে তারা চলে যায়। আজ তো তুমি কটেজে টাইম স্পেন্ড করবে বলেছিলে, হুট করে রাজপ্রাসাদে এলে। তুমি তো সব সময় জানিয়ে আসো, আজ হঠাৎ? কিংয়ের কথা সম্পূর্ণ শেষ হওয়ার আগেই প্রিন্স বলে, সে এসে গেছে ড্যাড। কথাটা শোনার সাথে সাথে কিংয়ের ভ্রু দুটি কিছুটা সংকুচিত হয়। কিছুক্ষণের মাঝে কিং প্রিন্সের কথার অর্থ বুঝে ফেলে। তার মানে তোমার সব সব মনে পড়ে গেছে ড্যাড। ওকে খুঁজে বের করার ব্যবস্থা করো ড্যাড। অনেক হিসাব বাকি আছে এখনো। ডোন্ট ওয়ারি, আমি দেখছি, তুমি চিন্তা করো না, বলেই কিং কক্ষ থেকে বেরিয়ে যায়। ৩৯ বছর আমাকে আমার স্মৃতি ভুলিয়ে রাখার শাস্তি তোকে পেতে হবে। এতগুলো বছরের কষ্ট আমি তোকে দিয়ে পোষাবো। আগের মতো ভুল এবার করব না। যা আমার তা শুধু আমার। গেট রেডি টু সি মাই প্যাশন, বলে বাঁকা হাসল প্রিন্স। ১৮ বছর পর রোজের বাবা মার ডিভোর্সের পর রোজ অধিকাংশ সময় তার বাবার কাছে থাকলেও মাঝে মাঝে মার কাছেও থাকতে আসে। ডিভোর্সের পর রোজের মা আবার বিয়ে করলেও তার বাবা আর বিয়ে করেননি। রোজের বাবা আমেরিকান ফক্সে থাকে। আমেরিকার ফক্স নামক জায়গায় সারা বছরই বৃষ্টি আর মেঘে ঢাকা থাকে। সূর্য খুব কমই দেখা যায়। চারদিকে গাছপালা আর জঙ্গল ঘেরা একটা এলাকা। এবারও ১৫ দিন থেকে আজ আবার বাবার কাছে ফিরে যাচ্ছে রোজ। রোজ তার মার কাছে থেকে বিদায় নিয়ে ফক্সের জন্য বেরিয়ে পড়ে। দীর্ঘ ৬ ঘন্টা জার্নির পর রোজ ফক্সের তার বাবার বাসায় পৌঁছায়, কিন্তু বাসায় তালা দেখে তার বাবাকে ফোন করে। পাপা, কোথায় তুমি? আমি তো পুলিশ স্টেশনে কিউটি। আমি বাসার সামনে দাঁড়িয়ে আছি। তুমি আজ আসবে আমাকে জানালে না? ১০ মিনিট ওয়েট করো কিউটি, আমি আসছি। রোজ ফোন কেটে ব্যাগগুলো রেখে বাসার বাগানের দোলনায় গিয়ে বসে। এখানকার বাড়িগুলো কিছুটা দূরে দূরে, সবারই একতলা বা দোতলা বাড়ি, আর তার সামনে বেশ কিছু খোলা জায়গা রয়েছে। কেউ সে জায়গা এভাবে ফেলে রাখে, আবার কেউ বাগান করে। হুট করে রোজের মনে হলো কেউ তাকে ফলো করছে, দেখছে, কিন্তু সে আশেপাশে তাকিয়ে কাউকে পায় না। এর মধ্যে রোজের বাবা বাসায় এসে পড়ে আর রোজকে ডাকে। রোজও আর মাথা না ঘামিয়ে বাসার ভেতর চলে যায়। রোজ, তোমার আসতে কোনো প্রবলেম হয়নি তো? নো পাপা, আমি অনেক টায়ার্ড, রেস্ট করতে যাচ্ছি পাপা, বলে রোজ তার রুমে গিয়ে ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে পড়ে। বাগানে তাকে কে ফলো করছিল সেটা ভাবতে ভাবতেই রোজ ঘুমিয়ে পড়ে। সকাল হতেই রোজ ভার্সিটির জন্য রেডি হতে লাগলো। রেডি হয়ে নিচে আসতেই তার বাবাকে টেবিলে ব্রেকফাস্ট করতে দেখলো। গুড মর্নিং ডিয়ার, আসো ব্রেকফাস্ট করো। মর্নিং পাপা, একদম সময় নেই, অলরেডি লেট। আরে কাল আসলে আর আজই ভার্সিটিতে যেতে হবে? আজ রেস্ট করো, কাল থেকে যেও। এখন খেতে আসো। পাপা, এখন সময় নেই, ভার্সিটি গিয়ে খেয়ে নেব। এমনিতেই এতদিনে মিস গেছে, আর মিস দিতে চাই না। চলো তাহলে, তোমাকে ভার্সিটি দিয়ে আমি পুলিশ স্টেশনে যাব। একটা গুরুত্বপূর্ণ কেস এসেছে। তুমি ঠিকমতো খেয়ে স্টেশনে যাও পাপা, আমি স্কুটি নিয়ে চলে যাচ্ছি। বলেই রোজ তাড়াহুড়ো করে স্কুটি নিয়ে বেরিয়ে যায়। ভার্সিটি পৌঁছেই গেটের কাছে রোজ তার ফ্রেন্ড লিজা এবং প্রেশাকে দেখতে পায় আর তাদের দিকে এগিয়ে যায়। হাই, কেমন আছিস তোরা? ভালো, তোর কি খবর? ১৫ দিন কোথায় উধাও হয়ে গেছিলিস? মায়ের কাছে গিয়েছিলাম, ওখানে ছিলাম এতদিন। তোরা তো সবই জানিস। আরে এতদিন ছিলি না,
তুই তো ভার্সিটির কিছুই জানিস না, কত কিছু হয়ে গিয়েছে। কি হয়েছে? লিজা উত্তর দিতে যাবে তার আগেই একটি কালো গাড়ি দ্রুত গতিতে ওদের দিকে এগুতে দেখে লিজা আর প্রেশা ভয় পেয়ে পিছিয়ে গেল। রোজ ভয় পেয়ে শুধু হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে। গাড়িটা রোজের ঠিক এক হাত দূরত্বে এসে কিছুটা বাঁক নেয়। ঠিক সেই মুহূর্তে রোজ গাড়ির ড্রাইভিং সিটে বসে থাকা অদ্ভুত সুদর্শন পুরুষকে দেখে থমকে যায়। কোনো ছেলে মানুষ এত সুন্দর হয়? কিছুক্ষণ এর জন্য রোজ তার অবস্থান ভুলে যায়। গাড়িটা কিছু দূরে ব্রেক করে। গাড়ি থেকে বেরিয়ে আসে সেই অদ্ভুত সুদর্শন পুরুষ, যার দিকে রোজ অপলক তাকিয়ে থাকে। কিন্তু পুরুষটি রোজের দিকে না তাকিয়ে সানগ্লাস পরে ফুল অ্যাটিটিউড নিয়ে ভার্সিটির ভেতরে চলে যায়, যেন কিছুই হয়নি। রোজের ফ্রেন্ডরা রোজের কাছে এগিয়ে আসে আর রোজ ঠিক আছে কিনা জিজ্ঞাসা করে। এতক্ষণে রোজের হুঁশ আসে। কিছুক্ষণ আগে এর ঘটনা মনে হলো আজ অনেক বড় অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে গেছে রোজ। কী রে, অদ্ভুত। তোকে কি জিজ্ঞাসা করছি আর তুই কি বলছিস? ঠিক আছি, কিন্তু ওই অদ্ভুত ছেলেটাকে? থ্যাংক গড ইউ আর অল রাইট। উনি আমাদের লেকচারার, এর টিচার। 10 দিন আগে জয়েন করেছে। কি? আমি তো ভেবেছি স্টুডেন্ট। অবশ্য দেখলে তাই মনে হয়, কিন্তু টিচার হোক আর যাই হোক এভাবে গাড়ি চালাবে? আর একটু হলেই অ্যাক্সিডেন্ট হয়ে যেত। আরে স্যারের ড্রাইভিং স্কিল তুই জানিস না। এক আঙ্গুল ফাঁক দিয়েও স্যার গাড়ি নিতে পারে। শুধু কি ড্রাইভিং, দেখলি না স্যার কত হ্যান্ডসাম? এমন হ্যান্ডসাম ছেলে আমি সারা দুনিয়ায় দেখিনি। যেমন হ্যান্ডসাম তেমন তার গুণ। এই তুই অ্যারন কোলনের বইগুলো পড়েছিস কখনো? হ্যাঁ, ওনার বই কে না পড়েছে। সারা বিশ্বে তার বই সমাদৃত। আরে আমাদের লেকচারার টিচারের অ্যারন কোলনি, 27 বছরে মোস্ট এলিজিবল ব্যাচেলর, লাখো মেয়েদের ক্রাশ, আমাদের ভার্সিটির টিচার। যেখানে মেয়েরা তাকে সামনে থেকে দেখার জন্য পাগল হয়ে থাকে, সেখানে আমরা প্রতি সপ্তাহে তার ক্লাস করব। জাস্ট ইমেজিন রোজ। কি? উনি সেই বিখ্যাত অ্যারন কোলন? কিন্তু আমি তো ভেবেছি এমন নোবেলগুলো লেখক বয়স্ক কেউ হবে। কোন দুনিয়ায় থাকিস তুই? টিভি, পেপার, সব জায়গায় তার চর্চা। আর তুই আজ চিনলি? ওদের কথোপকথনের মাঝে রোজের চোখে ভেসে উঠল কিছুক্ষণ আগে সেই দৃশ্য, যেখানে গাড়িতে বসা সুদর্শন পুরুষটিকে দেখেছিল। মাত্রাতিরিক্ত ফর্সা, লালচে বাদামি চোখ আর ঘাড় পর্যন্ত লম্বা চুল, যা কিছুটা এলোমেলো, রক্তিম ঠোঁটের কোণে বাঁকা হাসি, সম্পূর্ণ ফর্মাল গেট আপ, সব মিলিয়ে অদ্ভুত সুন্দর এই অ্যারন কোলন যেন কোনো প্রিন্স। চলবে। আসসালামু আলাইকুম। গল্পটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।